মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সৌমিক আর অপরাজিতার প্রথম আলাপ একদম সিনেমার মতো। গল্পটা শোনার পর থেকে রাইমার হাসি থামছিলই না। অপরাজিতা বলল, তোর তো এখন এসব শুনে হাসি পাচ্ছে, আমার এদিকে কি রাগ হচ্ছিল জানিস? রাইমা বলল, এ মা, কি মিষ্টি ছেলে, তুই শুধু শুধু রাগ করছিলি কেন? অপরাজিতা বলল, তার আগে আমার এক্সপিরিয়েন্সটা ভাব। ছেলে তো দূরের কথা, কলেজে আমার একটাও বন্ধু নেই। তুই ভাবিস না, ইন্দ্রর দিক থেকে সবকিছু মিটে গেছিল। মাঝে মধ্যেই আমাদের পুরনো কমন ফ্রেন্ডদের কাছ থেকে মেসেজ পেতাম। কেউ হুমকি দিত, বলতো চারদিকে সব ফাঁস করে দেবে। প্রথম এই হুমকিগুলোয় আমি ভয়ই পেতাম, কিন্তু তারপর ভাবলাম, কি ফাঁস করবে ওরা? যদি ফাঁস করতেই হয়, আমি অনেক বেশি কিছু করতে পারি। তাই একটা সময়ের পর এসব আর আমাকে ভাবাতো না। কোনোদিন যদি ইন্দ্র আবার চোখ তুলে তাকায় আমার দিকে, আমার আর ভয় করবে না, লজ্জাও করবে না। কলেজে জানিস, একটা মেয়ে একবার চিরকুট দিয়েছিল হাতে, তাতে একটা নাম্বার লেখা। এইসব প্রেমের প্রাথমিক ধাপগুলো আমার অসহ্য লাগতো। আমি জানতাম কেউ কাউকে ভালোবাসে না, নিজেদের দুর্বলতাগুলো ঢাকতে ব্যবহার করে অন্য মানুষকে। রাস্তাঘাটে চলতে গিয়ে কারুর গায়ে গা ঠেকে গেলেই আমার সমস্যা হতো। মনে হতো সেই ছোঁয়া থেকে আমার সারা শরীরে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে। এইরকম একটা মানুষ তখন আমি। কাউকে বিশ্বাস করতে পারি না, ভরসার একটা কাঁধ নেই। তার জীবনে প্রেম কেনই বা জায়গা পাবে? আর সব থেকে বড় কথা, সৌমিকের ওপর রাগ হয়েছিল অন্য কারণে। একজন ডাক্তার, মানে থেরাপিস্ট, সে কিনা রাস্তাঘাটে মেয়েদের এরকম অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। কি যাচ্ছে তাই ব্যাপার ভাব। তার কাছে গিয়ে আমি কি করে বলতাম নিজের সমস্যার কথা? রাইমা বুঝতে পারল অপরাজিতার তখনকার অবস্থাটা। ও জিজ্ঞেস করল, বাড়িতে নিশ্চয়ই রাজি হয়নি থেরাপিস্টের কাছে যাবি না বলাতে? অপরাজিতা বলল, আমার বাড়িতে যদি তাপস কাকু বলে রোজ সকালে দই মেখে চান করতে হবে কিংবা এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেসবও লোকে অন্ধের মতো পালন করবে। অবশ্য তাপস কাকু সত্যিই ভালো চিকিৎসক। সে বলেছে আমাকে সৌমিকের কাছে নিয়ে যেতে। বাড়ির লোক আর থোড়াই শুনবে আমার কথা? রাইমা হাসল, তারপর বলল, কি জ্বালা বলতো তোর। তবে শুধু তোরই না, উল্টো দিক থেকে সৌমিকদারও নিশ্চয়ই কিছু কম সমস্যা হয়নি তোকে ক্লিনিকে দেখে। অপরাজিতা বলল, সে আর বলতে। প্রথম দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেল বেলায়। মা স্কুল থেকে বেরিয়ে আমাকে নিয়ে যাবে, এই ছিল প্ল্যান। আর আমার প্ল্যান ছিল ক্লিনিকে কাজ মিটে গেলে মায়ের সঙ্গে সিনেমা দেখতে যাব। বেশ সাজগোজ করে বেরিয়েছিলাম। মায়ের স্কুলের সামনে অপেক্ষা করছিলাম। বেরিয়ে এসেই মা বলল, শোন, তোকে ক্লিনিকে নামিয়ে দিয়ে আমি একটু বেরোবো, তুই একা ফিরতে পারবি তো? অপরাজিতা তাকালো রাইমার দিকে, বলল, তুই ভাব, একেই আমার এই ক্লিনিকে আসার কোনো ইচ্ছে ছিল না, তার উপর মায়ের সঙ্গে আমি আসতে রাজি হয়েছিলাম ক্লিনিকের পরের প্ল্যানটার জন্য। সব মাটি হয়ে গেল। আমি তখন বাচ্চাদের মতো মায়ের আঁচল ধরে বললাম, ও মা, কোথায় যাবে? আজকের দিনটা যেও না প্লিজ, কাল যেও, আজকে তো সিনেমা দেখতে যাব। মা যথারীতি কিছুতেই রাজি হলো না। পরে জানতে পেরেছিলাম এটা সৌমিকেরই প্ল্যান। ক্লিনিক থেকে বেরিয়ে সিনেমা দেখতে যাওয়াটা কাটানো দরকার ছিল। এদিকে আমি শুধু ক্লিনিকে নিয়ে আসবে বলে আসতাম না, তাই মা সিনেমার ব্যাপারটা বলেছিল। এই সবটা বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। মা আমাকে ক্লিনিকের দরজায় নামিয়ে বেরিয়ে গেল।
আমি ভেতরে ঢুকে চুপ করে বসলাম। সাদা দেওয়ালের একটা লম্বা প্যাসেজে পরপর চেয়ার রাখা ছিল, অথচ আমি বসে আছি একা। ফোনে গেম খেলবো ভাবছিলাম, হঠাৎ একটা ফোন বেজে উঠল। আমি এদিক ওদিক তাকালাম। প্রথমে বুঝতে পারিনি ফোনটা কোথায়, তারপর দেখলাম একটা টেবিলের ওপর ফোনটা রাখা আছে। তখনও রিং হচ্ছিল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি এগিয়ে গেলাম। ফোনের স্ক্রিনে দেখলাম মায়ের নম্বর। ফোনটা ধরতেই উল্টো দিকে মা ঝরঝরে গলায় বলল, শোনো সৌমিক, তুমি এই প্ল্যানটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারার জন্য আমাকে চকলেট দেবে পরের দিন। আমি অবাক হয়ে গেলাম। মা আর সৌমিকের মধ্যে কিসের প্ল্যান হয়েছে? ফোনের স্পিকারটা রুমাল দিয়ে চেপে ধরে গম্ভীর গলায় বললাম, হ্যাঁ, তবে আপনি আর কি করলেন? আমাকেই তো সবটা করতে হলো। মা বলল, কি বলছো? তুমি না হয় আইডিয়া দিয়েছো, কিন্তু ওই রকম জেদি মেয়েকে জোর করে তোমার কাছে নিয়ে আসা, সিনেমার প্ল্যান ক্যান্সেল করা, এসব কি মুখের কথা নাকি? মায়ের কথা শুনে সবটা পরিষ্কার হলো আমার কাছে। তখন আমার মাথায় আগুন জ্বলছে। হঠাৎ পেছন থেকে সৌমিকের গলার আওয়াজ পেলাম, এ কি, আমার ফোনে হাত দিয়েছো কেন? এইটুকু প্রাইভেসি সেন্স নেই তোমার? আমার মাথা গরমই ছিল। সৌমিকের দিকে ঘুরে আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনার দারুণ সেন্স আছে তাই না? আমার মায়ের সাথে আপনি আমাকে নিয়ে কনস্পিরেসি করছেন? সৌমিক এবার খানিক চুপ করে গেল। আমি আবার বললাম, কি হলো বলুন, এরকম একটা কাজ করতে আপনার লজ্জা লাগেনি? সৌমিক বেশ ভদ্রভাবেই উত্তর দিল। বলল, দেখুন, আমি আপনাকে আমার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিছুই বলবো না, এটুকু আমাদের বেসিক শিক্ষা। আপনি বরং আমার সঙ্গে ভেতরে আসুন। আমার সেদিন কি হয়েছিল কে জানে। আমি ওকে বলেছিলাম, ভেতরে যাওয়ার পর কি হবে? এখানে তো অন্য কাউকে দেখতেও পাচ্ছি না। আপনার সঙ্গে এরকম একটা জায়গায় ভেতরে যেতে আমি কমফোর্টেবল নই। আপনি যাই করুন না কেন, আমি ভেতরে যাব না। সৌমিক যে এতটা ঠান্ডা মাথার মানুষ আমি বুঝতে পারিনি। ও বলেছিল, নিশ্চয়ই, অচেনা কোনো মানুষের সঙ্গে কোথাও যাওয়া যায় নাকি? তাহলে আমরা বরং খানিক পরিচিত হই। কি খাবেন বলুন, চা না কফি? সৌমিক যত শান্তভাবে কথা বলছিল আমার রাগ ততই বাড়ছিল। আমি ওকে বললাম, আপনার সঙ্গে বসে আমি বিষ ছাড়া কিছুই খাবো না, চলি। বেরিয়ে আসতে যাচ্ছিলাম দরজা দিয়ে, পারলাম না। সৌমিক দাঁড়িয়ে রইল দরজায়। বলল, দেখুন, আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। আমি তো আপনার বাড়ির লোকের থেকে আমার ফিসটা নিয়ে ফেলেছি। এবার আপনি যদি কোঅপারেট না করেন, আমার পসারটা ভেস্তে যাবে। এতে বড্ড ক্ষতি, আমার জন্য তো বটেই, আপনার নিজের জন্যেও। আমি ওকে বললাম, দেখুন, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলি, আমি নিজের দিকটা সামলে নিতে পারবো, এতদিন তো একাই সামলে এসেছি। আপনি বরং একটু নিজের দিকটা সামলান, কারণ আমি তো বাড়ি ফিরে মা আর তাপস কাকু দুজনকেই বাসের ঘটনাটা জানাবো। তারপর নিশ্চয়ই আপনার পসারও খুব একটা জমবে না, আর ইমপ্রেশনটারও 12টা বেজে যাবে। চলি, ভালো থাকবেন। এই অবধি বলেই সেদিন বেরিয়ে এসেছিলাম। সৌমিককে কিছু বলার সুযোগ দিইনি। দরজা দিয়ে বেরিয়ে আসার সময়ও শুনতে পাচ্ছিলাম সৌমিক আমাকে ডাকছে। আমার তখন বেশ তৃপ্তি হচ্ছিল, মনে মনে ভেবেছিলাম দারুণ প্রতিশোধ নিয়েছি। ক্লিনিকের বাইরে বেরোতেই বাস পেয়ে গেলাম। বাড়িতে ঢুকে দেখি মা আর তাপস কাকু আড্ডা দিচ্ছে। ওরা দুজনেই আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। কেউই এত তাড়াতাড়ি আমাকে এক্সপেক্ট করছিল না। আমি ওদেরকে দেখেও নিচে দাঁড়ালাম না, কটমট করে চলে এলাম উপরে। সিঁড়িতে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিলাম ওরা কি বলে। মা খুব ঘাবড়ে গেছিল। স্পষ্ট শুনতে পেলাম তাপস কাকু মাকে বোঝাচ্ছে, আরে চিন্তা করো না, অপু আমাদের যথেষ্ট বুদ্ধিমান, ও নিজের ভালো বুঝবে, আমাদের তো ওকে একটু সময় দিতে হবে, তাই না? মা বোধহয় কাঁদছিল।
অস্পষ্ট ভাঙা ভাঙা কান্না শুনতে পাচ্ছিলাম। কিছুতেই বুঝতে পারছিলাম না সৌমিকের কথায় মা কেন এত ভরসা করছে। আমার মনে হওয়ার কি কোনো দাম নেই? বড্ড অভিমান হয়েছিল মায়ের ওপর। অপরাজিতার কথায় বেশ মজা হচ্ছিল রাইমার। ও বলল, তুই কেমন গাধা রে, যে ছেলেটার ওপর এত রাগ তার সাথেই শেষমেশ প্রেম করতে শুরু করলি? অপরাজিতা বলল, আমি সত্যি অবাক হয়ে যাই এটা ভেবে, জানিস, ঠিক দিন বা সময় কোনোটাই আমার মনে নেই। শুধু জানি সৌমিক আমার মনের মধ্যে এক রাশ ভালো লাগার একটা ঘর বেঁধেছিল আমার অজান্তেই, জেনেও আটকাতে পারিনি আমি। রাইমা মুচকি হেসে বলল, সেটার শুরুয়াতটা কেমন শুনি? অপরাজিতা বলল, যাচ্ছে তাই। সেই দিনটা মনে পড়লে আমার এখনো লজ্জায় মাথা কাটা যায়। রাইমা বলল, বলিস কি? অপরাজিতা বলল, প্রথম দিন ক্লিনিকে যা যা ঘটেছিল সবটাই মাকে জানিয়েছিল সৌমিক, শুধু বাদ রেখেছিল বাসের ঘটনাটা। রাইমা বলল, স্বাভাবিক, নিজের হবু শাশুড়ির কাছে তো আর নিজের অভিসারের বিবরণ দেয়া যায় না। অপরাজিতা লজ্জা পেল খুব, বলল, থামবি তুই? রাইমা কিন্তু থামল না, হি হি করে হাসতে লাগলো। অপরাজিতা বলল, এরকম হাসলে আমি কি করে গুছিয়ে বলবো গল্পটা? আমার গুলিয়ে যাবে না? রাইমা বলল, গুলিয়ে গেলে তোর মনের ডাক্তারের ঘুম ভাঙাবো, তারপর বলবো আমার এই বন্ধুটির মনের সব কথা গুলিয়ে গেছে, তুমি একটু খুঁজে এনে দাও না গো। অপরাজিতা বলল, উফ রাইমা, তুই কিছু নাটক করতে পারিস। রাইমা বলল, সে আমি পারি ঠিকই, কিন্তু তাই বলে তোর মতো এরকম নাটক করে নাকে দড়ি দিয়ে ঘোরাবো ভাবতেও পারি না। এইটুকু বলেই রাইমা সরে এলো অপরাজিতার দিকে। তারপর ওর গালে হাত রেখে বলল, আই, সত্যি করে বলতো, তোর সৌমিক দাকে একবারের জন্যও ভালো লাগেনি? অপরাজিতা এবার বালিশে মুখ লুকালো, তারপর মাথা নাড়িয়ে জানালো, ভালো লাগেনি। অপরাজিতাকে বাগে পেয়ে রাইমা খুব মজা পেয়েছে। ও বলল, বিশ্বাসই করি না, ওরকম বালিশে মুখ আড়াল করে তো আমিও বলতে পারি সৌর্যকে আমার একদম পছন্দ না। আই, ওঠ ওঠ, আমার চোখের দিকে তাকিয়ে বল, একটুও ভালো লাগেনি? অপরাজিতা বলল, ধ্যাৎ রাইমা, এরকম করিস না, ঘুমো এবার, অনেক রাত হয়েছে। রাইমা এবার চিৎকার করে উঠল, বারে ভারী মজার কথা, গল্পের গরু গাছে তুলে দিয়ে এখন মই কেটে নিচ্ছিস। আগে আমি পুরো গল্পটা শুনবো, তারপর ঘুম, না হলে আমি দু চোখের পাতা এক করতে পারবো না। অপরাজিতা বলল, তুই একটা বোকার মতো প্রশ্ন করছিস। পৃথিবীর যে কেউ যদি তোকে এসে বলে তুই তার ভালো লাগার মানুষ, আনন্দ হবে না? আমারও হয়েছিল, কিন্তু তখন আমি নিজেকে শুঁয়োপোকার মতো গুটির মধ্যে আটকে নিয়েছি। প্রজাপতি হওয়ার সব শখ মিটে গেছে। হয়তো সৌমিকের সাথে দেখা না হলে আমি এই জীবনটা একাই কাটিয়ে দিতাম। রাইমা বলল, প্রেম ব্যাপারটা কিন্তু মোটেও এত কঠিন নয়, তুই খালি আসল পয়েন্টটা কাটিয়ে দিচ্ছিস। বল না, তারপর কি হলো? গেলি আবার সৌমিকের কাছে? অপরাজিতা বলল, না, আমি যাওয়ার আগেই সৌমিক আমার বাড়ি এসে হাজির। একদিন কলেজ থেকে ফিরে দেখলাম ও বসে আছে আমাদের নিচের ঘরে, টেবিল ভর্তি খাবার, মা আর দিদুন যত্ন করে খাওয়াচ্ছে ওকে। দেখেই আমার পা থেকে মাথা অব্দি চলে গেল। দিদুন আমাকে দেখতে পেয়েই বলল, ওই তো অপু এসে গেছে, আয় আয় খেতে বস, তোর পছন্দের খাবার রান্না হয়েছে আজকে। আমি কোনো কথা না বলে ওপরে উঠে যেতাম, কিন্তু দিদুনের কথায় আর শান্ত থাকতে পারলাম না। বললাম, আমার পছন্দের খাবার বানিয়ে তোমরা আমার অপছন্দের মানুষকে খাওয়াচ্ছ, আবার এক্সপেক্ট করছো আমিও ওখানে বসেই খাবো? বাহ, দুর্দান্ত! এটা কি শান্তি চুক্তি হচ্ছে নাকি?
মা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে সৌমিক বলল, তুমি যদি শান্তি না চেয়ে যুদ্ধও চাও তাহলেও কিন্তু আমার সামনাসামনি হতে হবে। রাইমা আবার পুট কাটল, উফ, যুদ্ধ টুদ্ধ বলেছি সৌমিকদা, ভাবা যাচ্ছে না তোরে। অপরাজিতা বলল, ধুর, যুদ্ধ নাকি? আমি এদিকে তখন ভাবছি সৌমিকের মতো নির্লজ্জ বেহায়া আমি আর একটাও দেখিনি। এক মুহূর্ত আর ওখানে দাঁড়াইনি, আমি সোজা ওপরে উঠে এসেছিলাম। ওদের সঙ্গে একটা শব্দও খরচ করার ইচ্ছে ছিল না আমার, তাই কোনো কথা বলিনি ওদের সাথে। চুপচাপ ঘরে ঢুকে ব্যাগপত্র ছুঁড়ে রেখেছিলাম খাটের ওপর, শব্দ করে দরজাটা বন্ধ করেছিলাম। ইচ্ছা করে জোরে শব্দ করেছিলাম যাতে নিচে পর্যন্ত শব্দটা পৌঁছয়। তারপর সিগারেট ধরিয়েছিলাম। নিজেও বুঝতে পারছিলাম না হঠাৎ সৌমিকের প্রতি এত রাগের কারণ কি। সিগারেটে টান দিয়ে মাথাটা একটু হালকা লাগছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। পেছন ফিরে দেখলাম সৌমিক দাঁড়িয়ে আছে, মুখে এক গাল হাসি। বলা নেই কওয়া নেই, ও আমার বিছানায় এসে বসে পড়ল। তারপর বলল, আরে সিগারেট দিন না, এরকম খাওয়া দাওয়ার পর না হলে চলে নাকি? তারপর আমার কিছু বলার জন্য অপেক্ষা করল না, হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা থেকে একটা বের করে নিল। আমার হাতেই ছিল লাইটারটা, হাত থেকে নিয়ে নিল ওটা। সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলো, বলুন দেখি কি সমস্যা আপনার? আমার তখন মাথা প্রচন্ড গরম। আমি বুঝতে পারলাম কথা বলা উচিত হবে না, বললেই নিশ্চিত ভুলভাল কিছু একটা বলে ফেলবো। তাই সৌমিকের প্রশ্নের কোনো উত্তর দিলাম না, আমি চুপ করে রইলাম। সৌমিক আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল। ও আবার জিজ্ঞেস করলো, কি এরকম অভিমান করেই বসে থাকবেন, কথাই বলবেন না? দূর, আপনি আমাকে হতাশ করলেন। কোথায় ভেবেছিলাম একটু জমিয়ে তর্ক হবে আপনার সঙ্গে। এখন বুঝছি আপনি আসলে ভীতু, আমার সঙ্গে কথা বলতেই ভয় পাচ্ছেন। কি আর করবেন বলুন, অল্প বয়সে মানুষ একটু ভীতু হয়। যাই, আমি বেরোই বরং। সৌমিক বিছানা থেকে উঠতেই আমি ওকে বললাম, দাঁড়ান, কেউ আমার ঘরে এসে আমাকে অপমান করে বেরিয়ে যাবে এটা মন থেকে মেনে নিতে পারবো না। বলুন কি জানতে চাইছিলেন আপনি? সৌমিক আগের মতোই শান্ত গলায় বলল, জানতে চাইছিলাম আপনার সমস্যাটা কি, বলুন তো। আমার হঠাৎ মনে হলো এই ছেলেটাকে যাচ্ছে তাই ভাবে অপমান করতেই হবে, তবেই ঘাড় থেকে নামানো যাবে। আমি বললাম, অনেক রকম সমস্যা জানেন তো। এই যে আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে তামাশা করছেন, তাতে আমার খুব অসুবিধে হয়। মনে হয় আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু পারি না। কি করি বা পারবো? আপনি তো অলরেডি আমার বাড়ির লোককে বশ করে নিয়েছেন। কি সিম্প্যাথি কার্ড খেলেছেন বলুন তো? বাড়ির অবস্থা খুব খারাপ, ঠিক করে খেতে পাই না, এসব নাকি? পেশেন্টের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাওয়াটাও কি আপনার চিকিৎসা পদ্ধতি? তাহলে আমাকেও একটু শিখিয়ে দিন না, আমিও চেষ্টা করে দেখবো আপনার মতো ডাক্তার হতে পারি নাকি। একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেলেছিলাম আমি, কিন্তু কথাগুলো বলে ফেলে কেমন একটা কষ্ট হলো জানিস। সৌমিক আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেদিন। হাসি মুখে বলেছিল, আজ এই পর্যন্ত থাক, এখন আমি আসি। ও চলে গেল। সৌমিক যেই না ঘর থেকে বেরিয়ে গেল, আমার মনে হলো আমি খুব অন্যায় করেছি। আমি তো জানিও না মানুষটাকে ঠিক করে। কথাগুলো বলা আমার একদম উচিত হয়নি। ছুটে নিচে নামলাম। সৌমিক ততক্ষণে বেরিয়ে গেছে। নিচের দরজার কাছে এসে দাঁড়িয়ে তাকালাম রাস্তার দিকে। গলির শেষ মাথা পর্যন্ত দেখার চেষ্টা করলাম, না, ও নেই। ঘরে ফিরতেই মা বলল, ছেলেটা বড্ড ভালো রে, তুই ওর কাছে গিয়ে দেখ না,
যদি কাজ না হয় তাহলে তুই যা চাইবি আমরা তাই করব, কিন্তু তাপস কাকুর এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে। উনি বললেন যখন, একবার শুনেই দেখ। আমি মাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা সম্পর্কে কি জানো তোমরা? বারবার বলে চলেছ ভালো ছেলে ভালো ছেলে, কি থেকে বুঝলে শুনি ছেলেটা ভালো? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।